গপ্প সভায় সকলকে স্বাগত। গপ্প সভায় আজকের গল্প বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা কিন্নর দল। পাড়ায় ৬-৭ ঘর ব্রাহ্মণের বাস মোটে। সকলের অবস্থাই খারাপ। পরস্পরকে ঠকিয়ে পরস্পরের কাছে ধার ধোর করে এরা দিন গুজরান করে। অবশ্য কেউ কাউকে খুব ঠকাতে পারে না, কারণ সবাই বেশ হুঁশিয়ার। গরিব বলেই এরা বেশি কুচুটে ও হিংসুক। কেউ কারো ভালো দেখতে পারে না, বা কেউ কাউকে বিশ্বাসও করে না। পূর্বেই বলেছি, সকলের অবস্থা খারাপ, এবং খানিকটা তার দরুন খানিকটা অন্য কারণে সকলের চেহারাও খারাপ। কিশোরী মেয়েদের তেমন লালিত্য নেই মুখে। ছোট ছোট ছেলেরা এমন অপরিষ্কার অপরিচ্ছন্ন থাকে এবং এমন পাকা পাকা কথা বলে যে তাদের আর শিশু বা বালক বলে মনে হয় না। কাব্যে বা উপন্যাসে যে শৈশবকালের কত প্রশস্তি পাঠ করা যায়, মনে হয় সেসব এদের জন্যে নয়। এরা মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হয়ে একেবারে প্রবীণত্বে পা দিয়েছে। পাড়ায় এক ঘর গৃহস্থ আছে, তারা এখানে থাকে না। তাদের কোঠা বাড়িটা চাবি দেওয়া পড়ে আছে আজ 10-12 বছর। এদের মস্ত বড় সংসার ছিল, এখন প্রায় সবাই মরে হেজে গিয়ে প্রায় 5টি প্রাণীতে দাঁড়িয়েছে। বাড়ির বড় ছেলে পশ্চিমে চাকরি করে, মেজ ছেলে কলেজে পড়ে কলকাতায়, ছোট ছেলেটি জন্মাবধি কালা ও বোবা, পিসিমার কাছে থেকে মুখ বধির বিদ্যালয়ে পড়ে। বড় ছেলে বিবাহ করেনি, যদিও তার বয়স 30-32 হয়েছে। সে নাকি বিবাহের বিরোধী। শোনা যাচ্ছে সে এমনিভাবেই জীবন কাটাবে। পাড়ার মধ্যে এরাই শিক্ষিত সচ্ছল অবস্থার মানুষ, সেজন্য এদের কেউ ভালো চোখে দেখে না। মনে মনে সকলেরই এদের হিংসে করে, এবং বড় ছেলে যে বিবাহ করবে না বলেছে সে সংবাদে পাড়ার সবাই পরম সন্তুষ্ট। যখন সবাই ছোট ও গরিব, তখন এক ঘর লোক কেন এত বার বাড়বে? বড় ছেলে বিয়ে করলেই ছেলে মেয়ে হয়ে জাজল্যমান সংসার হবে দুদিন পরে, সে কেউ সহ্য করতে পারবে না। মেজ ছেলে মোটে কলেজে পড়ছে, এখন সাপ হয় কি ব্যাঙ হয় তার কিছু ঠিক নেই, তাই তার বিষয়ে দুশ্চিন্তার কোনো কারণ ঘটেনি। তার বয়সও বেশি নয়। মজুমদার বাড়িতে ভাঙা রোয়াকে দুপুরে পাড়ার মেয়েদের মেয়ে গজালি হয়। তাতে রায় গিন্নি, মুখুজ্জে গিন্নি, চকত্তি গিন্নি প্রভৃতি তো থাকেনি, পাড়ার অন্য অল্প বয়সী বউয়েরাও মেয়েরাও থাকে। সাধারণত যেসব ধরনের চর্চা এ মজলিসে হয়ে থাকে তা শুনলে নারী জাতি সম্বন্ধে লিখিত নানা সরল প্রশংসাপূর্ণ বর্ণনার সত্যতা সম্বন্ধে ঘোর সন্দেহ যার উপস্থিত না হবে, তিনি নিঃসন্দেহে একজন খুব বড় ধরনের অপটিমিস্ট। আজ দুপুরে যে বৈঠক বসেছে তাতে আলোচিত বিষয়গুলি থেকে মোটামুটি প্রতিদিনের আলোচনা ও বিতর্কের প্রকৃতি অনুমান করা যেতে পারে। বোসগিন্নি বলছিলেন, আর বাপু, দিচ্ছি তো রোজই। আমার গাছের কাঁঠাল খেয়েই তো মানুষ। আমাদের যখন কাঁঠাল পাড়ানো হয়, ছেলে মেয়েগুলো হ্যাংলার মতো তলায় দাঁড়িয়ে থাকে। ঘেও কি ভুয়ো, এক আধখানা যদি থাকে তো বলি যা নিয়ে যা, তোদের নেই, খেগে যা। তাকে পোড়ার মুখের কোনোদিন সুবাকি আছে? ও মা, আজ আমার মেয়ে দুটো নেবু তুলতে গিয়েছে ডোবার ধারের গাছে, তো বলে কিনা রোজ রোজ নেবু তুলতে আসে, যেন সরকারি গাছ পড়ে রয়েছে আর কি। 24 ঝুড়ি কথা শুনিয়ে দিলে মন্টুর মা। আচ্ছা বলো তো তোমরাই। মন্টুর মা, যাকে উদ্দেশ্য করে একথা বলা হচ্ছিল, তিনি এদের মজলিসে কেবল আজই অনুপস্থিত আছেন, নইলে রোজই এসে থাকেন। তার অনুপস্থিতির সুযোগ গ্রহণ করে সবাই তার চাল চলন, ধরন ধারণ, রীতিনীতির নানা রূপ সমালোচনা করলে। প্রিয় মুখুজ্জের মেয়ে শান্তি 16-17 বছরের কুমারী, তার মায়ের বয়সী মন্টুর মা সম্বন্ধে অমনি বলে বসল, ও সে কথা আর বলো না খুড়িমা, কি ব্যাপক মেয়ে মানুষ ওই মন্টুর মা। ঢের ঢের মেয়ে মানুষ দেখেছি, অমন লঙ্কা পোড়া ব্যাপক যদি কোথাও দেখে থাকি, খুড়ে নমস্কার, বাবা বাবা। ছোট মেয়ের ওই জ্যাঠামি কথার জন্যে কেউ তাকে বকলে না বা শাসনও করলে না, বরং কথাটা সকলেই উপভোগ করলে। তারপর কথাটার স্রোত কতদূর গড়াতো তা বলা যায় না। এমন সময় রায়বাড়ির বড় বউ হঠাৎ মনে পড়ার ভঙ্গিতে বললেন, হ্যাঁ, একটা মজার কথা
শোনোনি বুঝি? শ্রীপতি যে বিয়ে করেছে, বর ঠাকুরের কাছে চিঠি এসেছে, শ্রীপতির মামা লিখেছে। সকলে সমস্বরে বলে উঠল, শ্রীপতি বিয়ে করেছে? তারপর সকলেই একসঙ্গে নানারূপ প্রশ্ন করতে লাগলো। কোথায় কোথায়, কবে চিঠি এলো? তবে যে শুনলাম শ্রীপতি বিয়ে করবে না বলেছে। শ্রীপতির বিয়ের খবরে অনেকেই যেন একটু দমে গেল। খবরটা তেমন শুভ নয়। কারো উন্নতির সংবাদ এদের পক্ষে আনন্দের সঙ্গে গ্রহণ করা অসম্ভব। তাদের যখন উন্নতি হলো না, তখন অপরের উন্নতি হবে কেন? কিন্তু এর পরেই যখন রায়বউ মুখ টিপে হেসে আস্তে আস্তে বললেন, বউটি নাকি বামুনের মেয়ে নয়, তখন সকলে খাড়া হয়ে শটান হয়ে বসল। তাদের মনমরা ভাবটা এক মুহূর্তে গেল কেটে। একটা বেশ সরস ও মুখরোচক পরনিন্দা আর ঘোটের আভাস ওরা পেলে রায়বউয়ের চাপা ঠোঁটের হাসি থেকে। শান্তি উৎসুক চোখে চেয়ে হাসি মুখে বললে, ভেতরে তাহলে অনেকখানি কথা আছে। বোসগিন্নি বললেন, তাই বলো, নইলে এমনি কোথাও কিছু নয় শ্রীপতি বিয়ে করলে? এ কি কখনো হয়? কি জাত মেয়েটার? হিন্দু তো? অর্থাৎ তাহলে রগড়টা আরো জমে। রায়বউ বললেন, হিন্দুই, মেয়েটা বদ্যি বামুন। এদেশে বৈদ্যকে বলে থাকে বদ্যি বামুন। এ অঞ্চলের ত্রিসীমানায় বৈদ্যের বাস না থাকায় বৈদ্য জাতির সমাজতত্ত্ব সম্বন্ধে এদের ধারণা অত্যন্ত অস্পষ্ট। কারো বিশ্বাস ব্রাহ্মণের পরেই বৈদ্যের সামাজিক স্থান, তারা এক প্রকার নিম্নবর্ণের ব্রাহ্মণ, তার চেয়ে নিচু নয়। আবার কারো বিশ্বাস তাদের স্থান সমাজের নিম্নতর ধাপের দিকে। শান্তি বললে, বউয়ের বয়স কত? ও, তা অনেক, শুনেছি 24-25। সকলে সমস্বরে আবার একটা বিস্ময়ের রোল তুললে। 24-25 বছর পর্যন্ত মেয়ে আইবুড়ো থাকে ঘরে? এ আবার কোথাকার ছোট জাত? রামও, ছি। শান্তির মা বললে, তাহলে মেয়ে আর নয়, মাগি বল, পার শশা। বাপ মা বুঝি ঘরে বীজ রেখেছিল? কে একজন মুখ টিপে হেসে বললে, বিধবা নয় তো? চক্রবর্তীগিন্নি বললেন, আগের পক্ষে ছেলে মেয়ে কিছু আছে নাকি মাগির? এ কথায় শান্তি আগে মুখে আঁচল দিয়ে খিলখিল করে হেসে উঠল। তারপরে বাকি সকলে তার সঙ্গে যোগ দিলে। এটা একটা নতুন ও ভারী মজার খবর বটে। মেয়ে গজালিসের কিছুদিনের মতো খোরাকের সংগ্রহ হলো। আম চুরি কাঁঠাল চুরির গল্প একটু একঘেয়ে হয়ে পড়েছিল। ঠিক পরের দিনই এক অপ্রত্যাশিত ব্যাপার ঘটল। শ্রীপতির মেজ ভাই উমাপতি গায়ে এসে বাড়ির চাবি খুলে লোক লাগিয়ে ঘরদোর পরিষ্কার করতে লাগলো। তার দাদা বৌদিদিকে নিয়ে শিগগির আসবে এবং কিছুদিন নাকি গায়েই বাস করবে। বৌদিদি পাড়াগা কখনো দেখেননি। গ্রামে আসবার তার খুব আগ্রহ। তার দাদাও কলকাতায় বদলি হওয়ার চেষ্টা করছে। মেয়ে মজলিসে সবাই তো অবাক। শ্রীপতি কোন মুখে অজাতের বউ নিয়ে গ্রামে এসে উঠবে? মানুষের একটা লজ্জা শরম তো থাকে, করেই না হয় ফেলেছে একটা অকাজ। এসব কি খিরিস্টানি কাণ্ড কারখানা? কালে কালে হলো কি? আর সে ধিঙ্গি মাগিটারি বা কি ভরসা? ব্রাহ্মণদের মধ্যে ব্রাহ্মণ পাড়ার বিয়ের বউ সেজে সে কোন সাহসে আসবে? শ্রীপতি অবশ্য বউ নিয়ে পৈতৃক বাড়িতে আসার বিষয়ে তাদের মত জিজ্ঞাসা করেনি। একদিন একখানা নৌকো এসে গ্রামের ঘাটে দুপুরের সময় লাগলো এবং নৌকো থেকে নামলো শ্রীপতি, তার নববিবাহিতা বউ, একটি ছোকরা চাকর ও দুটি ট্রাঙ্ক ও একখানা বড় বিছানার মোট, একটা ঝুড়ি বোঝাই টুকিটাকি জিনিস। ঘাটে দু একজন যারা অতবেলায় স্নান করছিল, তারা তখনই পাড়ার মধ্যে গিয়ে খবরটা সবাইকে বললে। তখন কিন্তু কেউ এলো না। অত বেলায় এখন শ্রীপতিদের বাড়ি গেলে তাদের খেতে বলতে হবে। অসময়ে এখন এসে তারা রান্নাবান্না চড়িয়ে খাবে, সেটা প্রতিবেশী হয়ে হতে দেওয়া কর্তব্য নয়। সুতরাং সে ঝঞ্ঝাট ঘাড়ে করবার চেয়ে এখন না যাওয়াই বুদ্ধির কাজ। কিন্তু রাসু চক্রবর্তী আর প্রিয় মুখুজ্জে বাড়ির মেয়েরা অত সহজে রেহাই পেলে না। শ্রীপতি নিজে গিয়ে একেবারে অন্তঃপুরের মধ্যে ঢুকে বললে, ও পিসিমা, ও বৌদিদি,
আপনারা আপনাদের বৌমাকে হাতে ধরে ঘরে না তুললে কে আর তুলবে? আসুন সবাই। বাধ্য হয়ে কাছাকাছির দু তিন বাড়ির মেয়েরা শাক হাতে জলের ঘটি হাতে নতুন বউকে ঘরে তুলতে এলেন, খানিকটা চক্ষু লজ্জায়, খানিকটা কৌতূহলে। মজা দেখবার প্রবৃত্তি সকলের মধ্যেই আছে। ছোট বড় ছেলেমেয়েরাও এলো অনেকে। শান্তি এলো, কমলা এলো, সারদা এলো। শ্রীপতিদের বাড়ির উঠোনে লিচুতলায় একটি মেয়ে দাঁড়িয়ে রয়েছে। দূর থেকে মেয়েটির ধবধবে ফর্সা গায়ের রং ও পরনের দামি সিল্কের শাড়ি দেখে সবাই অবাক হয়ে গেল। সামনে এসে আরো বিস্মিত হওয়ার কারণ ওদের ঘটল মেয়েটির অনিন্দ্য সুন্দর মুখশ্রী দেখে। কি সুকুমার লাবণ্য সারা অঙ্গে! সর্বোপরি মুখশ্রী, অমন ধরনের সুন্দর মুখ এসব পাড়া গায়ে কেউ কখনো দেখেনি। সকলে আশা করেছিল গিয়ে দেখবে কালো কালো একটা মোটা মতো মাগি আধ ঘোমটা দিয়ে উঠোনের মাঝখানে দাঁড়িয়ে প্যাট প্যাট করে চেয়ে রয়েছে ওদের দিকে। কিন্তু তার পরিবর্তে দেখল এক নম্রমুখী সুন্দরী তরুণীর মূর্তি। মুখখানি এত সুকুমার যেন মনে হয় ১৬-১৭ বছরের বালিকা। বিকেলে ও পাড়ায় নিতাই মুখুজ্জের বউ ঘাটের পথে চকোতে গিন্নিকে জিজ্ঞেস করলেন, কি দিদি, শ্রীপতির বউ দেখলে নাকি? কেমন দেখতে? চকোতে গিন্নি বললেন, না, দেখতে বেশ ভালোই। চকোতে গিন্নির সঙ্গে শান্তি ছিল। সে হাজার হোক ছেলে মানুষ, ভালো লাগলে পরের প্রশংসার বেলায় সে এখনো কার্পণ্য করতে শেখেনি। সে উচ্ছ্বাসিত সুরে বলে উঠল, চমৎকার খুড়িমা, একবার গিয়ে দেখে আসবেন, সত্যি অদ্ভুত ধরনের ভালো। নিতাই মুখুজ্জের বউ পরের এতখানি প্রশংসা শুনতে অভ্যস্ত ছিলেন না। বুঝতে পারলেন না শান্তি কথাটা ব্যঙ্গের সুরে বলেছে নাকি সত্যিই বলেছে। বললেন, কি রকম ভালো? এবার চকরটিগিন্নি নিজেই বললেন, না, বউ যা ভেবেছিলাম তা নয়, বউটি সত্যিই দেখতে ভালো। আর কেনই বা হবে না বলো? শহরের মেয়ে, দিনরাত সাবান ঘষছে, পাউডার ঘষছে। তোমার আমার মতো রাঁধতে হতো, বাসন মাজতে হতো, তো দেখতাম চেহারার জৌলুস কত বজায় রাখে। এ বয়সে তো দূরের কথা, তার বিগত যৌবন দিনেও অজস্র পাউডার সাবান ঘষলেও যে কখনো তিনি শ্রীপতির বউয়ের পায়ের নখের কাছে দাঁড়াতে পারবেন না, চকরটিগিন্নির সম্বন্ধে শান্তির এ কথা মনে হলো। কিন্তু চুপ করেই রইল সে। বিকেলে এ পাড়ার ও পাড়ার মেয়েরা দলে দলে বউ দেখতে এলো। অনেকেই বললে এমন রূপসী মেয়ে তারা কখনো দেখেনি। কেবল হরিচরণ রায়ের স্ত্রী বললেন, আর বছর তারকেশ্বরে যাওয়ার সময় ব্যান্ডেল স্টেশনে তিনি একটি বউ দেখেছিলেন, সেটি এর চেয়েও রূপসী। মেয়ে মজলিসে পরদিন আলোচনার একমাত্র বিষয় দাঁড়ালো শ্রীপতির বউ। দেখা গেল তার রূপ সম্বন্ধে দুই মত নেই সভ্যাদের মধ্যে, কিন্তু তার চরিত্র সম্বন্ধে নানা রকম মন্তব্য অবাধে চলছে। ধরন ধারণ যেন কেমন কেমন, অত সাজগোজ কেন রে বাপু? ভালো ঘরের মেয়ে নয়, দেখলেই বোঝা যায়। বাসন মাজতে হলে ও হাত আর অত বেশি দিন অত সাদাও থাকবে না, নরমও থাকবে না, ঠেলা বুঝবেন পাড়া গায়ের। গলায় নেকলেস ঝুলোতে আমরাও জানি, বেশ একটু ঠেকারে, পাড়া গায়ের মাটিতে যেন গুমড়ে পা পড়ছে না এমন ভাব। বামুনের ঘরে বিয়ে হয়ে ভাবছে যেন কি। তা তো হবেই, বদ্যি বামুনের মেয়ে, বামুনের ঘরে এসে ও সাত পুরুষের সৌভাগ্যী না? নববধূর সপক্ষে বললে কেবল শান্তি ও কমলা। শান্তি ঝাঁজের সঙ্গে বললে, তোমরা কারো ভালো দেখতে পারো না বাপু, কেন ওসব বলবে একজন ভদ্র ঘরের মেয়ের সম্বন্ধে? কাল বিকেলে আমি কতক্ষণ গিয়েছিলুম নতুন বউয়ের কাছে, কোনো ঠেকারে নেই, অঙ্কার নেই, চমৎকার মেয়ে। কমলা বললে, আমাদের উঠতে দেয় না কিছুতেই, কত গল্প করলে, খাবার খেতে দিলে, চা করলে, আর খুব সাজগোজ কি করে, সাদাসিধে শাড়ি সেমিজ পরেছিল তো, তবে খুব ফর্সা কাপড় চোপড়, ময়লা একেবারে দু চোখে দেখতে পারে না। শান্তি বললে, ঘরগুলো এর মধ্যে কি চমৎকার সাজিয়েছে, আয়না, পিকচার, দোপাটি ফুলের তোড়া বেঁধে ফুলদানিতে রেখে দিয়েছে। শ্রীপতি তার বাপের জন্মে কখনো অমন সাজানো ঘরদোরে বাস করেনি।
ভারী ফিটফাট গোছানো বউটি। দিন দুই পরে ডোবার ঘাটে নববধূকে এক রাশ বাসন নিয়ে নামতে দেখে সকলে অবাক হয়ে গেল। চারিদিকে বনে ঘেরা ঘুপসি অন্ধকার ডোবাটা যেন মেয়েটির স্নিগ্ধ রূপের প্রভায় এক মুহূর্তে আলো হয়ে উঠল। একথা যারা তখন ডোবার অন্য ঘাটে ছিল সবাই মনে মনে স্বীকার করলে। দৃশ্যটাও যেন অভিনব ঠেকল সকলের কাছে। এমন একটা পচা এদো জঙ্গলে ভরা পাড়াগের ডোবার ঘাটে সাধারণত কালো কালো আধময়লা শাড়ি পরা শ্রীহীন ঝিবৌ ত্রিকাল উত্তীর্ণা প্রৌঢ়া বিধবাদের গামছা পরিহিতা মূর্তি দেখা যায় বা দেখার আশা করা যায়। সেখানে এমন একটি আধুনিক ছাঁচে খোপা বাঁধা ফর্সা শাড়ি ব্লাউজ পরা রূপকথার রাজকুমারীর মতো রূপসী নবযৌবনা বধূ সজনেতলার ঘাটে বসে ছাই দিয়ে নিটোল সোগৌড় হাতে বাসন মাজছে। এ দৃশ্য খাপ খায় না। সকলের কাছেই এটা খাপছাড়া বলেই মনে হলো। প্রৌঢ়রাও ভেবে দেখলেন গত ২০-৩০ বছরের মধ্যে এমন ঘটনা ঘটেনি এই ক্ষুদ্র ডোবার ইতিহাসে। রায়পাড়ার একটি প্রৌঢ়া বললেন, আহা, বউ তো নয়, যেন পির্তি মেয়ে। কিন্তু অত রূপ নিয়ে কি এই ডোবায় নামে বাসন মাজতে? না ওর হাতে কখনো ছাই দিয়ে বাসন মাজার অভ্যেস আছে? হাত দেখেই বুঝেছি। তারপর থেকে দেখা গেল ঘর সংসারের যা কিছু কাজ শ্রীপতির বউ সব নিজে হাতেই করছে। ইতিমধ্যে শ্রীপতির কলকাতায় বদলি হয়ে যাবার খবর আসতে সে চলে গেল বাড়ি থেকে। পাড়ার মেয়েদের মধ্যে শান্তি ও কমলা শ্রীপতির বউয়ের বড় ন্যাওটা হয়ে পড়ল। সকাল নেই বিকাল নেই, সব সময়ই দেখা যায় শান্তি ও কমলা বসে আছে ওখানে। পাড়াগাঁয়ের গরিব ঘরের মেয়ে, অমন আদর করে কেউ কখনো রোজ রোজ ওদের লুচি হালুয়া খেতে ডাকেনি। একদিন কমলা বললে, বৌদিদি, তোমার ঘরে কাপড় মোড়া ওটা কি? শ্রীপতির বউ বললে, ওটা এসরাজ। বাজাতে জানো বৌদি? একটুখানি অমনি জানি ভাই, কিন্তু একদিন ওকে বার পর্যন্ত করিনি। কেন জানো? পাড়াগাঁয়ে কে কি হয়তো মনে করবে। শান্তি বললে, নিজের বাড়ি বসে বাজাবে, কে কি মনে করবে? একটু বাজিয়ে শোনাও না বৌদি। একটু পরে রায়গিন্নি ঘাটে যাবার পথে শুনতে পেলেন শ্রীপতিদের বাড়ির মধ্যে কে বেহালা নাকি বাজাচ্ছে, চমৎকার মিষ্টি। কোনো ভিখারি গান গাচ্ছে বুঝি। দাঁড়িয়ে দাঁড়িয়ে খানিকক্ষণ শুনে তিনি ঘাটে চলে গেলেন। ঘাটে গিয়ে তিনি মজুমদার বউকে বললেন কথাটা। ওই শ্রীপতিদের বাড়ি কে একজন বোস্টম এসে বেহালা বাজাচ্ছে শুনে এলাম। কি চমৎকার বাজাচ্ছে দিদি, দুদণ্ড দাঁড়িয়ে শুনতে ইচ্ছে করে। দুপুরে মেয়ে মজলিসে শান্তির মা বললেন, শ্রীপতির বউ চমৎকার বাজাতে পারে, এসরাজ নাকি বলে ওরকম বেহালার মতো। শান্তিদের ও বেলা শুনিয়েছিল। রায়বউ বললেন, ও, তাই ও বেলা নাইতে যাবার সময় শুনলাম বটে। সে যে ভারী চমৎকার বাজনা গো। আমি বলি বুঝি কোনো ফকির বোস্টম ভিক্ষে করতে এসে বাজাচ্ছে। এমন সময় শান্তি আসতেই তার মা বললেন, ওই, জিজ্ঞেস করো না শান্তিকে। শান্তি বললে, উফ, সে আর তোমাদের কি বলবো খুড়িমা, বৌদিদি যা বাজালে অমন কখনো শুনিনি। শুনবে তোমরা? তাহলে এক্ষুনি বলি বাজাতে, বললেই বাজাবে। শান্তি শ্রীপতিদের বাড়ি চলে যাবার অল্প পরেই শোনা গেল শ্রীপতির বউয়ের এসরাজ বাজনা। অনেকক্ষণ কারোর মুখে কথা রইল না। চক্রবর্তীগিন্নি বললেন, বড় চমৎকার বাজায় তো। সকলেই স্বীকার করলে শ্রীপতির বউকে আগে যা ভাবা হয়েছিল সেরকম নয়, বেশ মেয়েটি। এসরাজ বাজনার মধ্যে দিয়ে পাড়ার সকলের সঙ্গে শ্রীপতির বউয়ের সহজভাবে আলাপ পরিচয় জমে উঠল। দুপুরে সন্ধ্যায় প্রায় সবাই যায় শ্রীপতিদের বাড়ি বাজনা শুনতে। তারপর গান শুনল সবাই একদিন। পূর্ণিমার রাতে জ্যোৎস্না ভরা ভেতর বাড়ির রোয়াকে বসে বউ এসরাজ বাজাচ্ছিল। পাড়ার সব মেয়েই এসে জুটেছে। শ্রীপতি বাড়ি নেই। কমলা বললে, আজ বৌদি একটা গান গাইতে হবে, তুমি গাইতেও জানো ঠিক, শোনাও আজকে। বউটি হেসে বললে, কে বলেছে ঠাকুরঝি যে আমি গান গাইতে জানি? না, ওসব রাখো, গাও একটা। সকলেই অনুরোধ করলে। বললে, গাও বৌমা, এ পাড়ায় মানুষ নেই, আস্তে আস্তে গাও,
কেউ শুনবে না। শ্রীপতির বউ একখানা মীরার ভজন গাইলে, রানাজি, मैं गिरधर के घर जाऊं, गिरधर मारा साचो प्रीतम देखत रूप लुभाऊ। গায়িকার চোখে মুখে কি ভক্তিপূর্ণ তন্ময়তার শোভা ফুটে উঠল। গানখানা গাইতে গাইতে শান্তি একখানা গন্ধরাজ আর টগরের মালা গেঁথে এনেছিল বৌদিকে পরাবে বলে। গানখানা গাইবার সময়ে সে আবার সেটা বৌদির গলায় আলগোছে পরিয়ে দিলে। সেই জ্যোৎস্নায় সাদা সুগন্ধি ফুলের মালা গলায় রূপসী বউয়ের মুখে ভজন শুনতে শুনতে মন্টুর মার মনে হলো এই মেয়েটি সেই মীরাবাই, অনেক কাল পরে পৃথিবীতে আবার নেমে এসেছে, আবার সবাইকে ভক্তির গান গাইয়ে শোনাচ্ছে। মন্টুর মা একটু একটু বাইরের খবর রাখতেন। যাত্রায় একবার মীরাবাই পালা দেখেছিলেন তার বাপের বাড়ির দেশে। তারপর আর একখানা হিন্দি গান গাইলে বউ। এরা অবশ্য কিছু বুঝলে না, তবে তন্ময় হয়ে শুনলেন বটে। তারপর একখানা বেহাগ বাংলা গান। এবার সকলে শুয়ে পড়ল। শান্তির চোখ দিয়ে জল পড়তে লাগলো। অনেকে দেখলে বউয়েরও চোখ দিয়ে জল পড়ছে গান গাইতে গাইতে। রূপসী গায়িকা একেবারে যেন বাহ্যজ্ঞান ভুলে গিয়েছে গানে তন্ময় হয়ে। সেদিন থেকেই সকলে শ্রীপতির বউকে অন্য নজরে দেখতে লাগলো। ওর সম্বন্ধে ক্রমে উচ্চ ধারণা করতে সকলেই বাধ্য হলো। আরও নানা ঘটনায় পাড়াগাঁয়ে সকলেই বেশ হুঁশিয়ার, একথা আগেই বলেছি। ধার দিয়ে সে যদি 1 খুচি চাল বা 2 পয়সা তেল হয়, তার জন্যে 10 বার তাগাদা করতে এদের বাধে না। কিন্তু দেখা গেল শ্রীপতির বউ সম্পূর্ণ দিলদরিয়া মেজাজের মেয়ে। দেবার বেলায় সে কখনো না বলে কাউকে ফেরায় না, যদি জিনিসটা তার কাছে থাকে। একেবারে মুক্ত হস্তে সে বিষয়ে। কিন্তু আদায় করতে জানে না, তাগাদা করতেও জানে না। মুখে তার রাগ নেই, বিরক্তি নেই, হাসি মুখ ছাড়া তাকে কেউ কখনো দেখেইনি। শ্রীপতির বউয়ের আপন পর জ্ঞান নেই, এটাও সবাই দেখলে। পাশের বাড়িতে চক্রবর্তী গিন্নি, বিধবা, একাদশীর দিনে দুপুরে নিজের ঘরে মাদুর পেতে শুয়ে আছেন। শ্রীপতির বউ 1 বাটি তেল নিয়ে এসে তার পায়ে মালিশ করতে বসে গেল, যেন তার নিজের ছেলের বউ। চক্রবর্তী গিন্নি একটু অবাক হলেন প্রথমটা। পাড়াগাঁয়ে এরকম কেউ করে না। নিজের ছেলের বউ তো করেই না, তো আবার অপরের বউ। এসো এসো মা আমার, এসো। থাক থাক, তেল মালিশ আবার কেন মা? তোমারও সব করতে হবে না, পাগলি মেয়ে। এই পাগলি মেয়েটি কিন্তু শুনলে না। সে জোর করেই বসে গেল তেল মালিশ করতে। মাথার চুল এসে অগোছালো ভাবে উড়ে পড়ছে মুখে। সুগৌর মুখে অতিরিক্ত গরমে ও শ্রমে কিছু কিছু ঘাম দেখা দিয়েছে। চক্রবর্তী গিন্নি এই সুন্দরী বউটির মুখ থেকে চোখ যেন অন্যদিকে ফেরাতেই পারলে না। বড় স্নেহ হলো এই আপন পর জ্ঞানহারা মেয়েটির ওপর। ইতিমধ্যে কমলার বিয়ে হয়ে গেল। শ্বশুর বাড়ি যাবার সময়ে সে শ্রীপতির বউকে গলা জড়িয়ে ধরে কেঁদে বললে, বৌদিদি, তোমায় কি করে ছেড়ে থাকবো ভাই? মাকে ছেড়ে যেতে যত না কষ্ট হচ্ছে, তত কষ্ট হচ্ছে তোমাকে ছেড়ে যেতে। এই এক ব্যাপার থেকে বোঝা যাবে শ্রীপতির বউ এই অল্প কয়েক মাসের মধ্যে গ্রামের তরুণ মনের ওপর কি রকম প্রভাব বিস্তার করেছিল। পুজোর সময় এসে পড়েছে। আশ্বিনের প্রথম শরতের নীল আকাশে অনেক দিন পরে সোনালি রোদের মেলা। বনশিমের ফুল ফুটেছে ঝোপে ঝোপে। নদীর ধারে কাশফুলের শোভা। পাশের গ্রাম সত্রাজিতপুরে বাড়ুজ্যে বাড়ি পুজো হয় প্রতি বছর। এবারও শোনা যাচ্ছে মহানবমীর দিন তাদের বাড়ি আর বছরের মতো যাত্রা হবে কাঁচরাপাড়ার দলের। শ্রীপতির বউ গান পাগলা মেয়ে, এ কথাটা এতদিনে এ গায়ে সবাই জেনেছে। তার দিন নেই রাত নেই গান লেগে আছে। দুপুরে রাতে রোজ এসরাজ বাজায়। গান সম্বন্ধে কথা সর্বদা তার মুখে। শান্তির এখনো বিয়ে হয়নি, যদিও সে কমলার বয়সী। সে শ্রীপতির বউয়ের কাছে আজকাল দিনরাত লেগে থাকে গান শেখবার জন্যে। একদিন শ্রীপতির বউ তাকে বললে, ভাই শান্তি, এক কাজ করবি? সত্রাজিতপুরে তো যাত্রা হবে বলে সবাই নেচেছে। আমাদের পাড়ার মেয়েরা তো আর দেখতে পাবে না, তারা কি অপর গায়ে যাবে যাত্রা শুনতে? অথচ এরা তো কখনো কিছু শোনে না। তাদের জন্য যদি আমরা পাড়াতেই থিয়েটার করি।
শান্তি তো অবাক। থিয়েটার? তাদের এই গায়ে? থিয়েটার জিনিসটার নাম শুনেছে বটে সে, কিন্তু কখনো দেখেনি। বললে, কি করে করবে বৌদি? কি যে তুমি বলো, তুমি একটা পাগল। শ্রীপতির বউ হেসে বললে, সেসব বন্দোবস্ত আমি করব এখন, তোকে ভেবে মরতে হবে না। দেখ না কি করি। সপ্তাহখানেক পরে শ্রীপতি যেমন শনিবারে বাড়ি ফিরে আসে, তেমনি এলো। সঙ্গে ৩টি বড় মেয়ে ও ২টি ছোট মেয়ে ও ৪-৫টি ছেলে। বড় মেয়ে ৩টির ১৬-১৭ বছর এমনি বয়স। সকলেই ভারী সুন্দরী। ছোট মেয়ে ২টির মধ্যে যেটির বয়স বছর ১৩, সেটি তত সুবিধের নয়, কিন্তু যেটির বয়স আন্দাজ ১০, তাকে দেখে রক্তমাংসের জীব বলে মনে হয় না, মনে হয় যেন মোমের পুতুল। ছেলেদের বয়স ১৫-র বেশি কারো নয়। সকলেই সুবেশ ও পরিষ্কার পরিচ্ছন্ন। শান্তির মা চক্রবর্তী গিন্নি তখন সেখানেই উপস্থিত ছিলেন। শ্রীপতির বউ ওদের দেখে ছুটে গেল রোয়াক থেকে উঠোনে নেমে। উচ্ছ্বসিত আনন্দে সুরে বললে, এই যে রমা, পিন্টু, তারা, এই যে শিবু, হায় আয় সবাই, কেমন আছিস? কতদিন দেখিনি তোদের। রমা বলে ১৬-১৭ বছরের সুন্দরী মেয়েটি ওর গলা জড়িয়ে ধরলে। সকলেই ওকে প্রণাম করে পায়ের ধুলো নিলে। দিদি, কেমন আছিস ভাই? একটু রোগা হয়ে গেছিস দিদি, কতদিন যে তোকে দেখিনি। দাদাবাবু যখন বললেন তোর এখানে আসতে হবে, আমরা তো আহিরিটোলাতে মিউজিক কম্পিটিশন ছিল, নাম দিয়েছিলাম, ছেড়ে চলে এলাম। মেয়েগুলির মুখ, রং, গড়ন শ্রীপতির বউয়ের মতো। রমা তো একেবারে হুবহু ওর মতোই দেখতে, কেবল যা কিছু একটু বয়সের তফাৎ। জানা গেল মেয়ে দুটির মধ্যে রমা ও তার ছোট সতী, এবং ছেলেদের মধ্যে ১২ বছরের ফুটফুটে ছেলে শিবু, শ্রীপতির বউয়ের আপন ভাই বোন। বাকি সবাই কেউ খুড়তুতো, কেউ জেঠতুতো ভাই বোন। ক্রমে আরও জানা গেল শ্রীপতির বউ এদের চিঠি লিখে আনিয়েছে থিয়েটার করবার জন্যে। পাড়ার সবাই এদের রূপ দেখে অবাক। এসব পাড়া গায়ে এমন চেহারা ছেলে মেয়ে কেউ কল্পনাই করতে পারে না। ১০ বছরের সেই ছেলেটার নাম পিন্টু। সে শান্তির বড় ন্যাওটা হয়ে গেল। সে আবার একটা সাঁতার কাটার নীল রঙের পোশাক এনেছে। সিক্ত নীল পোশাকে গৌর দেহে যখন সে নদীর ঘাটে স্নান করে উঠে দাঁড়ায়, তখন ঘাট শুদ্ধ মেয়েরা, বোসগিন্নি, মন্টুর মা, শান্তির মা, মজুমদার গিন্নি ওর দিকে হাঁ করে চেয়ে থাকে। রূপ আছে বটে ছেলেটির। শান্তি দস্তর মতো গর্ব অনুভব করে যখন পিন্টু অনুযোগ করে বলে, আহ শান্তিদি, আসুন না উঠে, ভিজে কাপড়ে কতক্ষণ দাঁড়িয়ে থাকবো, আসুন বাড়ি যাই। পুজো এসে পড়ল। এ গায়ে কোনো উৎসব নেই পুজোয়। গরিবদের গায়ে পুজো কে করবে? দূর থেকে সত্রাজিতপুরের বাড়ুজে বাড়ির ঢাক শুনেই গায়ের মেয়েরা সন্তুষ্ট হয়। ভিন গায়ে গিয়ে মেয়েদের পুজো দেখবার রীতি না থাকায় অনেকে ১০-১৫ কি ২০ বছর দুর্গা প্রতিমা পর্যন্ত দেখেনি। মেয়েদের জীবনে কোনো উৎসব আমোদ নেই এ গায়ে। শ্রীপতির বউ তাই একদিন শান্তিকে বলেছিল, সত্যি কি করে যে থাকিস তোরা ঠাকুরছি, একটু গান নেই, বাজনা নেই, বই পড়া নেই, মানুষ যে কেমন করে থাকে এমন করে। বোধহয় সেই জন্যেই এত উৎসাহের সঙ্গে ও লেগেছিল থিয়েটারের ব্যাপারে। শ্রীপতিদের বাড়ির লম্বা বারান্দার একধারে তক্তাপোষ পেতে দড়ি টানিয়ে হলদে শাড়ি ঝুলিয়ে স্টেজ করা হয়েছে। শ্রীপতির বউ ভাই বোনেদের নিয়ে সকাল থেকে খাটছে। শান্তি বললে, তুমি এত জানলে কি করে বৌদি? রমা বললে, তুমি জানো না দিদিকে, শান্তি দিদি? দিদি অল বেঙ্গল মিউজিক কম্পিটিশনে। শ্রীপতির বউ ধমক দিয়ে বোনকে থামিয়ে দিয়ে বললে, নে নে যা, অনেক কাজ বাকি, এখন তোর অত বক্তৃতা করতে হবে না দাঁড়িয়ে। রমা না থেমে বললে, আর খুব ভালো পাঠ করার জন্য সোনার মেডেল পেয়েছে। যতবার পয়লা বৈশাখের দিন আমাদের বাড়িতে থিয়েটার হয়, দিদিই তো তার পান্ডা। জানো আমাদের কি নাম দিয়েছে জ্যাঠামশাই? শ্রীপতির বউ বললে, আবার? রমা হেসে থেমে গেল। মহাষ্টমীর দিন আজ। শুধু মেয়েদের আর ছোট ছোট ছেলেদের নিয়ে থিয়েটার দেখবে, শুধু মেয়েরাই। সমস্ত পাড়া কুড়িয়ে সব মেয়ে এসে জুটেছে থিয়েটার দেখতে। ছোট্ট নাটকটি
শ্রীপতির বউয়ের জ্যাঠামশাই নাকি লিখেছে, রাজকুমারকে ভালোবেসেছিল তারই প্রাসাদের একজন পরিচারিকার মেয়ে। ছেলেবেলায় দুজনেই খেলা করেছে, বড় হয়ে দিগ্বিজয় বেরুলেন রাজপুত্র। অন্য দেশের রাজকুমারী ভদ্রাকে বিয়ে করে ফিরলেন। পরিচারিকার মেয়ে অনুরাধা তখন নবযৌবনা কিশোরী, বিকশিত মল্লিকা পুষ্পের মতো শুভ্র পবিত্র। খুব ভালো নাচতে গাইতে শিখেছিল সে ইতিমধ্যে। রাজধানীর সবাই তাকে চেনে জানে। নৃত্যের অমন রূপ কেউ দিতে পারে না। এদিকে ভদ্রাকে রাজ্যে এনে রাজকুমার এক উৎসব করলেন। সে সভায় অনুরাধাকে নাচতে গাইতে হলো রাজপুত্রের সামনে ভাড়া করা নর্তকী হিসাবে। তার বুক ফেটে যাচ্ছে, অথচ সে একটি কথাও বললে না। নৃত্যের মধ্যে দিয়ে, সঙ্গীতের মধ্যে দিয়ে জীবনের ব্যর্থ প্রেমের বেদনা সে নিবেদন করলে প্রিয়ের উদ্দেশ্যে। তারপর কাউকে কিছু না বলে দেশ ছেড়ে পরদিন একা কোথায় নিরুদ্দেশ হয়ে গেল। শ্রীপতির বউ অনুরাধা, রমা ভদ্রা আর অন্য সব ভাই বোনেরাও অভিনয় করলে। শ্রীপতির বউ বেশভূষায়, রূপে, গলে দোদুল্যমান জুঁইফুলের মালায় যেন প্রাচীন যুগের রূপকথার রাজকুমারী। রমাও তাই। গানে গানে অনুরাধা তো স্টেজ ভাসিয়ে দিলে। আর কি অপরূপ নৃত্যভঙ্গি! সতী, রমা, পিন্টুও কি চমৎকার অভিনয় করলে। আর কি চমৎকার মানিয়েছে ওদের। তারপরে বহুকাল পরে পথের ধারে মুমূর্ষ অনুরাধার সঙ্গে রাজপুত্রের দেখা। সে বড় মর্মস্পর্শী করুণ দৃশ্য। অনুরাধার গানের করুণ সুরপুঞ্জে ঘরের বাতাস ভরে গেল। চারিদিকে শুধু শোনা যাচ্ছিল কান্নার শব্দ। শান্তি তো ফুলে ফুলে কেঁদে সারা। অভিনয় শেষ হলো তখন রাত প্রায় 11টা। গ্রামের মেয়েরা কেউ বাড়ি চলে গেল না। তারা শ্রীপতির বউকে ও রমাকে অভিনয়ের পর আবার দেখতে চায়। শ্রীপতির বউ ও তার ভাই বোনেদের রান্নাঘরে নিয়ে চক্রবর্তী গিন্নি ও শান্তির মা ও মন্টুর মা খেতে বসিয়ে দিলেন। আর ওদের চারিধারে পাড়ার যত মেয়ে। ও পাড়ায় রাম গাঙ্গুলির বউ বললেন, বৌমা যে আমাদের এমন তা তো জানি নে। ও মা, এমন জীবনে তো কখনো দেখিনি। মন্টুর মা বললেন, আর ভাই বোনগুলিও কি সব হীরের টুকরো? যেমন সব চেহারা তেমনি গান। শান্তি তো তার বৌদিদির পিছু পিছু ঘুরছে। তার চোখ থেকে অভিনয়ের ঘোর এখনো কাটেনি। সেই জুঁইফুলের মালাটি বৌদির গলা থেকে সে এখনো খুলতে দেয়নি। ওর দিক থেকে অন্যদিকে সে চোখ ফেরাতেই পারছে না যেন। চক্রবর্তী গিন্নি বললেন, কি গলা আমাদের বৌমা আর রমার! পিন্টু অতটুকু ছেলে, কি চমৎকার করলে! শান্তির মা বললেন, পিন্টু খাচ্ছে না, দেখ সেজো বউ। আর একটু দুধ দি, ভাত কটা মেখে নাও বাবা, চেঁচিয়ে তো খিদে পেয়ে গিয়েছে। কি চমৎকার মানিয়েছে পিন্টুকে, না সেজো বউ, একে ফুটফুটে সুন্দর ছেলে। শ্রীপতির বউ হাজার হোক ছেলে মানুষ, সকলের প্রশংসায় সে এমন খুশি হয়ে উঠল যে খাওয়াই হলো না তার। সলজ্জে হেসে বললে, জ্যাঠামশাই আমাদের বলেন কিন্নর দল, এখন ওই নামে আমাদের। রমা হেসে ঘাড় ঘুরিয়ে বললে, নিজে যে বললে দিদি, আমি বলতে যাচ্ছিলুম, আমায় তবে ধমক দিলে কেন তখন? তারা বললে, নামটি বেশ, কিন্নর দল না? আমাদের শ্যামবাজারের পাড়ায় কিন্নর দল বলতে সবাই চেনে। রমা বললে, কৃত্রিম গর্বের সঙ্গে প্রায় এক ডাকে চেনে। হুম হুম। এরপর এই রূপবান বালক বালিকার দল সকলে একযোগে হঠাৎ খিলখিল করে মিষ্টি হাসি হেসে উঠল। সতী হাসতে হাসতে বললে, বেশ নামটি, কিন্নর দল না? এমন একদল সুষ্ঠী চেহারার ছেলে মেয়ে, তার উপর তাদের এমন অভিনয় করার ক্ষমতা, এমন গানের গলা, এমনই হাসি খুশি মিষ্টি স্বভাব, সকলের মন হরণ করবে তা আর আশ্চর্য কি? মন্টুর মা ভাবলেন, কিন্নর দলই বটে। ওদের খেতে খেতে হাসি গল্প করতে মহাষ্টমীর নিশি প্রায় ভোর হয়ে এলো। শ্রীপতির বউ বললে, আসুন, বাকি রাতটুকু আর বাড়ি যাবেন কেন, গল্প করেই কাটানো যাক। শ্রীপতি বাড়ি নেই, সে সৎরাজিতপুরের বাড়ুজ্যে বাড়ির নিমন্ত্রণে গিয়েছে। আজ রাত্রে যাত্রা দেখে সকালে ফিরবে। এই জন্যে সকলে বললে, তা ভালো,
কিন্তু বৌমা, তোমাকে গান গাইতে হবে। শান্তি বললে, বৌদি, অনুরাধা সেই গানটা গাও আর একবার। আহা, চোখে জল রাখা যায় না শুনলে। শ্রীপতির বউ গাইলে, রমা এসরাজ বাজালে, তারপর রমা ও তারা একসঙ্গে গাইলে। একটিমাত্র তেরো পাখি বাঁশগাছের মগ ডালে কোথায় ডাক আরম্ভ করেছে। রাত ফর্সা হলো। সে মহাষ্টমীর রাত্রি থেকে গ্রামের সবাই জানলে শ্রীপতির বউ কি ধরনের মেয়ে। কেবল তারা জানলে না যে শ্রীপতির বউ প্রতিভাশালিনী গায়িকা, সত্যিকার আর্টিস্ট। সে ভালোবেসে শ্রীপতিকে বিয়ে করে এই পাড়া গাঁয়ের বনবাস মাথায় করে নিয়ে নিজের উচ্চাকাঙ্ক্ষা ছেড়েছে। যশের আশা, অর্থের আশা, আর্টের চর্চা পর্যন্ত ত্যাগ করেছে। তবু গানের ঝোঁক ওকে ছাড়ে না। ভূতে পাওয়ার মতো পেয়ে বসে। দিন রাত তাই ওর মুখে গান লেগে আছে। তাই আজ মহা অষ্টমীর দিনে সেই নেশার টানেই এই অভিনয়ের আয়োজন করেছে। শান্তি কিছুতেই ছাড়তে চায় না ওকে। বলে, তুমি কোথাও যেও না বৌদি, আমি মরে যাব, এখানে তিষ্ঠুতে পারবো না। শান্তি আজকাল শ্রীপতির বউয়ের কাছে গান শেখে। গলা মন্দ নয়, এবং এইদিকে খানিকটা গুণ থাকায় সে এরই মধ্যে বেশ শিখে ফেলেছে। কিছু কিছু গান বাজাতেও শিখেছে। গান বাজনায় আজকাল তার ভারী উৎসাহ। শ্রীপতির বউ তো গান বাজনা যদি পেয়েছে, আর বড় কিছু চায় না। শান্তির সঙ্গীত শিক্ষা নিয়েই সে সব সময় মহাব্যস্ত। অঘ্রাণ মাসের শেষের দিকে বউয়ের বাড়ি থেকে চিঠি এলো, রমা কি হয়ে হঠাৎ মারা গিয়েছে। শ্রীপতি কলকাতা থেকে সংবাদটা নিয়ে এলে। শ্রীপতির বউ খুব কান্নাকাটি করলে। পাড়ার শুদ্ধ সবাই চোখের জল ফেললে ওকে সান্ত্বনা দিতে এসে। শান্তি সব সময় বৌদির কাছে থাকে আজকাল। তাকে একদিন শ্রীপতির বউ বললে, জানিস শান্তি, আমাদের কিন্নর দল ভাঙতে শুরু করেছে। রমাকে দিয়ে আরম্ভ হয়েছে। আমার মন যেন বলছে। শান্তির বুকের ভেতরটা ছ্যাঁত করে উঠল। ধমক দিয়ে বললে, থাকো সব, কি যে বলো বৌদি। কিন্তু শ্রীপতির বউয়ের কথাই খাটল। সে ঠিকই বলেছিল। শান্তি ঠাকুরজি, কিন্নরের দলে ভাঙন ধরেছে। রমার পরে ফাল্গুন মাসের দিকে গেল পিন্টু বসন্ত রোগে। তার আগেই শ্রীপতির বউ মাঘ মাসে বাপের বাড়ি গিয়েছিল। শ্রাবণ মাসের প্রথমে প্রসব করতে গিয়ে সেও গেল। এ সংবাদ গ্রামে যখন এলো, শান্তি তখন সেখানে ছিল না। সেই বৈশাখ মাসে তার বিবাহ হওয়াতে সে তখন ছিল মেটেরি বানপুর, ওর শ্বশুর বাড়িতে। গ্রামের অন্য সবাই শুনলে। অনাত্মীয়দের মৃত্যুতে খাঁটি অকৃত্রিম শোক এরকম এর আগে এ গায়ে কখনো করতে দেখা যায়নি। রায়গিন্নি, চকর্তি গিন্নি, শান্তির মা, মন্টুর মা কেঁদে ভাসিয়ে দিলেন। ওই মেয়েটি কোথা থেকে দুদিনের জন্য এসে তার গানের সুরের প্রভাবে সকলের অকরুণ কুটিল ভাবের পরিবর্তন এনে দিয়েছিল। সে পরিবর্তন যে কতখানি এ সময়ে গায়ের মেয়েদের দেখলে বোঝা যেত। ওদের চক্রবর্তী বাড়ির দুপুরবেলার আড্ডায়, স্নানের ঘাটে শ্রীপতির বউয়ের কথা ছাড়া অন্য কথা ছিল না। চক্রবর্তীগিন্নি শোক পেয়েছিলেন সকলের চেয়ে বেশি। শ্রীপতির বউয়ের কথা উঠলেই তিনি চোখে জল সামলাতে পারতেন না। দুদিনের জন্য এসে মা আমার কি মায়াই দেখিয়ে গেল। আমার পেটের মেয়েও অমন কখনো করেনি। আহা, আমার পোড়া কপাল, সে কখনো এ কপালে টেকে? মন্টুর মা বলতেন, সে কি আর মানুষ? দেবী অংশে ওরকম মেয়ে জন্মায়। নিজের মুখেই বলতো হেসে হেসে, আমরা কিন্নরের দল খুড়িমা, সাবভ্রষ্ট কিন্নরই তো ছিল। যেমন রূপ তেমনি স্বভাব, তেমনি গান। ও কি আর মানুষ মা? কথা বলতে বলতে মন্টুর মার চোখ দিয়ে ঝরঝর করে জল পড়ত। এসবের মধ্যে কেবল কথা বলতো না শান্তি। তার বিবাহ জীবন খুব সুখের হয়নি। ভেবেছিল বাপের বাড়ি এসে বৌদিদির সঙ্গে অনেকখানি জ্বালা জুড়োবে। পুজোর পরে কার্তিক মাসের প্রথমে বাপের বাড়ি এসে সে সব শুনেছিল। বৌদি যে তার জীবন থেকে কতখানি হরণ করে নিয়ে গিয়েছে তা এরা কেউ জানে না। মুখে সেসব পাঁচজনের সামনে ভ্যাজ ভ্যাজ করে বলে লাভ কি? কি বুঝবে লোকে? বছর দুই পরে একদিনের কথা,
গ্রামের মধ্যে শ্রীপতির বউয়ের কথা অনেকটা চাপা পড়ে গিয়েছে। শ্রীপতিও অনেকদিন পরে আবার গ্রামের বাড়িতে আসা যাওয়া করছে, শনিবারে কিংবা ছুটি ছাটাতে। শ্রীপতিদের বাড়ি থেকে শান্তিদের বাড়ি বেশি দূর নয়, দুখানা বাড়ি পরেই। শান্তি তখন এখানেই ছিল। অনেক রাত্রে সে শুনলে শ্রীপতি দাদাদের বাড়িতে কে গান গাইছে। ঘুমের মধ্যে গানের সুর কানে যেতেই সে ধর্মর করে বিছানার উপরে উঠে বসল। বিরহিণী মীরা জাগে তব অনুরাগে, গিরিধর নাগর। এ গলা কার? ওর গা শিউরে উঠল। ঘুমের ঘোর এক মুহূর্তে ছুটে গেল। কখনো সে ভুলবে এ জীবনে এ গান, এ গলা? সেই প্রথম পরিচয়ের দিনে ওদের রোয়াকে জ্যোৎস্না রাত্রে বসে এই গানখানাই বৌদিদি প্রথম গেয়েছিল। সেই অপূর্ব করুণ সুর, গানের সুরের প্রতি মোড়কে যেন একটি বিষণ্ণ আকাঙ্ক্ষার প্রাণ ঢালা আত্মনিবেদন। এ কি আর কারো গলার? ওর কুমারী জীবনের আনন্দ ভরা দিনগুলি কত অবসর প্রহর যে এই কণ্ঠের সুরে সুমধুর। ও পাগলের মতো ছুটে ঘরের বাইরে এসে দাঁড়ালো। রাত অনেক। কৃষ্ণা তৃতীয়ার চাঁদ মাথার উপর পৌঁছেছে। ফুটফুটে শরতের জ্যোৎস্নায় বাঁশবনের তলা পর্যন্ত আলো হয়ে উঠেছে, ঠিক যেন 3 বছর আগেকার সেই অষ্টমীর রাত্রির মতো। শান্তির মা ইতিমধ্যে জেগে উঠে বললেন, ও কে গান করছে রে শান্তি? তারপর তিনিও তাড়াতাড়ি বাইরে এলেন। শ্রীপতিদের বাড়ি তো কেউ থাকে না, গান গাইবে কে? ওদিকে মন্টুর মা, মণি, বাদল সবাই জেগেছে দেখা গেল। প্রথমটা এরা ভয়ে বিস্ময়ে কাঠ হয়ে গিয়েছিল, পরে ব্যাপারটা বোঝা গেল। শ্রীপতি কখন রাত্রে ট্রেনে বাড়ি এসেছিল কেউ লক্ষ্য করেনি। সে কলের গান বাজাচ্ছে। ওদের সাড়া পেয়ে সে বাইরে এসে বললে, আমার বন্ধুর কাছ থেকে আজ চেয়ে আনলুম ওর গানখানা। মরবার কয়েক মাস আগে রেকর্ডে গিয়েছিল। সবাই খানিকক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল। শান্তি প্রথমে সে নীরবতা ভঙ্গ করে আস্তে আস্তে বললে, ছিরুদা, রেকর্ডখানা আর একবার দেবে? পরক্ষণেই একটি অতি সুপরিচিত পরম প্রিয় সুললিত কণ্ঠের দরদ ভরা সুরপুঞ্জে পাড়ার আকাশ বাতাস স্তব্ধ জ্যোৎস্না রাত্রিটা ছেয়ে গেল। মানুষের মনে কি ভুলই যে হয়। অল্পক্ষণের জন্য শান্তির মনে হলো তার কুমারী জীবনের সুখের দিনগুলি আবার ফিরে এসেছে, যেন বৌদিদি মরেনি, কিন্নরের দল ভেঙে যায়নি, সব বজায় আছে। এই তো সামনে আসছে পুজো, আবার মহাষ্টমীতে তাদের থিয়েটার হবে, বৌদিদি গান গাইবে। গান থামিয়ে ওর দিকে চেয়ে হাসি হাসি মুখ করে বলবে, কেমন শান্তি ঠাকুরঝি, কেমন লাগলো?